মানচিত্রে এবার গুপ্ত যুগের স্থাপত্য পর্যটন মানচিত্রে জায়গা পাচ্ছে নলরাজারগড়। নলরাজারগড় ১৫০০ বছর আগের স্থাপত্য, প্রাচীন স্থাপত্য রক্ষণাবেক্ষণের নয়া উদ্যোগ। কথা বলবো, প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদমই রুমেলা, দেখো আলিপুরদুয়ার যে হেরিটেজ কমিটি, সেই হেরিটেজ কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে হচ্ছে প্রশাসন এবং বন দপ্তর। তার কারণ হচ্ছে হেরিটেজ কমিটির পক্ষ থেকে প্রশাসনিক কর্তাদের নিয়ে একেবারে নলরাজার যে গড়, চিলাপাতার গভীর জঙ্গলে ১৫০০ বছরের যে পুরনো স্থাপত্য, সেই স্থাপত্য পরিদর্শন করা হয়েছে এবং পরিদর্শন করে পর্যটকদের কাছে এই যে ১৫০০ বছরের পুরনো স্থাপত্য খুলে দেওয়ার জন্য কিন্তু প্রচেষ্টা শুরু হয়েছে। রুমেলা, বেশ। আগামী দিনে ছাত্রছাত্রী থেকে শুরু করে পর্যটক সমস্ত মানুষের কাছে এই নলরাজার গড়ের যে প্রাচীন ইতিহাস এবং যেটাকে আমরা মনে করি আমাদের গৌরব, সেটাকে ঐতিহাসিক আলোকে তুলে ধরা, তার মূল একটা কাজ আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি করবে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরও রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে, যার মধ্য দিয়ে আমি মনে করি আমাদের এলাকার পর্যটনও একটা খুব ভালো দিক উঠে আসবে পর্যটনের ক্ষেত্রে। এখানে মুখ্যত আমাদের উদ্দেশ্য দুটো রয়েছে। একটা হচ্ছে যে এইটাকে জনসমক্ষে আনা এবং আলিপুরদুয়ারের অ্যান্টিক একটা হিস্টোরি এখানে লুকিয়ে রয়েছে, সেটা আমাকে সবার সামনে আমাদেরকে তুলে আনতে হবে। দ্বিতীয়ত, এটা একটা ভালো স্টাডি মেটেরিয়াল হতে পারে, যে ইতিহাস হয়তো সেইভাবে এইটা জায়গা পায়নি, আমরা সেটাকে আরও ভালো করে তুলে ধরতে পারলে আমাদের হয়তো ইতিহাসের পাতায় আরেকটু পরিস্ফুটিত হবে। নলরাজাদের যে প্রাচীন ভূমি, সেটা কিন্তু এখানে আমরা অনেকটা গুরুত্ব পাবো বলে আমাদের বদ্ধমূল ধারণা। আমরা এটা পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আছে, তার সামনে তুলে ধরবো। ১৯৬৭ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে লাস্ট এটা এক্সকাভেশন হয়েছিল, কিন্তু তারপর এটা অবহেলায় পড়ে রয়েছে এবং আজকে অনেকটা ইতিহাস হারিয়ে গেছে। তো ভবিষ্যতে যাতে এই যতটুকু বাকি আছে সেটা যাতে না হারায়, সেটাকে যাতে আমরা সংরক্ষণ করতে পারি, সেই উদ্যোগকে সামনে রেখেই আজকে আমরা আমাদের যে অ্যাক্টিভিটি বা আমাদের যে কাজকর্ম এখান থেকে আমরা শুরু করলাম। এর যে আর্কিটেকচারাল যে ডিজাইন প্যাটার্ন, এগুলো নির্দিষ্ট যুগকে ডিনোট করে। আমাদের যেটা করার সেটা হচ্ছে যে এটাকে আমরা কি করে ছাত্রছাত্রীদের জন্য, সাধারণ মানুষের জন্য, পর্যটকদের কাছে এই উপযোগিতাটা আরো তুলে ধরতে পারি, সে বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। দূষণ কমাচ্ছে সৌরবিদ্যুৎ চালিত নৌকা। পাথর প্রতিমা ব্লক প্রশাসনের নয়া উদ্যোগ, আপাতত ২ ঘাটে সোলার প্রজেক্ট। সৌরবিদ্যুৎ চালিত নৌকায় নদী পারাপার। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ। হ্যাঁ, দেখো, পাথর প্রতিমা ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু নয়া উদ্যোগ বলতেই পারো। একদম বনশ্যামনগর খেয়াঘাট এবং হুজ্জুতি জানার যে খেয়াঘাট রয়েছে, হাজার হাজার মানুষ এই খেয়াঘাট থেকে পারাপার হয় এবং সেই ক্ষেত্রে এই খেয়াঘাটগুলিতে কিন্তু এই মুহূর্তে 2টি সৌর বিদ্যুৎ চালিত ব্যাটারি দেওয়া একদম নৌকো দেওয়া হয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে একেবারে সাউন্ড নেই, অর্থাৎ দূষণ হচ্ছে না, শব্দ দূষণ হচ্ছে না এবং খুব তাড়াতাড়ি হচ্ছে না, সবই বুঝলাম, কিন্তু সৌর বিদ্যুৎ চালিত যেহেতু, এটাকে তো চার্জ দেওয়ার ব্যবস্থাও থাকতে হবে। হ্যাঁ, দেখো, এই কারণে কিন্তু সৌর বিদ্যুৎ চার্জিং স্টেশন একটি তৈরি করা হয়েছে এবং সেখান থেকে ক্রমাগত সারাদিনে ব্যাটারিগুলি চার্জ হয় এবং সেই ব্যাটারি থেকে প্রতিনিয়ত সারাদিনই কিন্তু এই নৌকাগুলি চলাচল করে এবং আগামী দিনে প্রশাসন কিন্তু এই প্রজেক্টটি ভালোভাবে চললে কিন্তু আরো অন্যান্য যে পাথর প্রতিমা ব্লকের যে ঘাটগুলি রয়েছে সেখানেও কিন্তু এই নৌকা ব্যবস্থা করা হবে। এটা প্রায় 6 মাস হয়ে গেল। এটাকে যেভাবে ইজিভাবে এদিকে এদিক ঘোরানো যায়, যেটা মেশিন নৌকোতে এটা সম্ভব হয় না। এবং দ্বিতীয়ত হচ্ছে সেফটিভাবে কোনো আওয়াজ নেই এবং কম সময়তে এদিক ওদিক এপার ওপারে আমরা যাতায়াত করতে পারি। এটা কিসে চলে? এটা ব্যাটারিতে চলে। ব্যাটারি দুটো হচ্ছে সোলার প্রজেক্ট আছে, এখানে সোলারেও চার্জ হয়, ইলেকট্রিকেও চার্জ হয়। ইঞ্জিনের মতো হট করে বসে যাওয়ার মতো না, কোনো চান্স নেই। ব্যাটারি আমাদের আছে, মোবাইলে আমরা ব্যাটারি চার্জ দেখে নিই, অল্টারনেটিভ ব্যাটারি আছে, 30% চার্জ রাখাকালীন আমরা চেঞ্জ করে দিই। না, ভালো চলছে, সার্ভিস খুব ভালো দিচ্ছে। ইঞ্জিনে আওয়াজ হতো, কথা বলা শোনা যেত না, এই নৌকা চলতে বোঝা যাচ্ছে না, এখন কোনো আওয়াজ নেই। আগের থেকে সুবিধা হয়েছে? আগে তো সুবিধা হয়েছে। সুবিধা তো অবশ্যই আছে। ধরুন মেশিন চালিত হলে একটা শব্দ ব্যাপার থাকে, শব্দ দূষণটা হচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে মেশিন চালিত হলে ধোঁয়ার একটা ব্যাপার থাকে, পরিবেশ দূষণ হয়, সেদিক দিয়েও একটা তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে। মেশিনের থেকে একটু সুবিধা হয়েছে, ব্যাটারি চালিত। নিরাপদ। মাছের আঁশ থেকে কানের দুল, গলার হার, তৈরি হচ্ছে রং বেরঙের নানা গয়না, তৈরি হচ্ছে নতুন আয়ের পথ। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ, প্রশিক্ষণ দিচ্ছে ব্লক প্রশাসন।
এগুলো মাছের আঁশ, এর উপর রং করে তৈরি করা হচ্ছে গয়না। পূর্ব মেদিনীপুরের খেজুরি 1 নম্বর ব্লক, এখানেই বড় মাছের আঁশ থেকে তৈরি করা হচ্ছে কানের দুল, হার। ব্লক প্রশাসনের উদ্যোগে এই কাজ শেখানো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এই কানের দুল, হার বিক্রি করা হবে বিশ্ব বাংলা স্টলে। এর থেকে রোজগার হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এসএইচজি গ্রুপের থেকেও আমরা যে এই যে প্রশিক্ষণটা শিখছি, এই জন্য আমরা খুবই খুশি এবং বিডিও সাহেব আমাদের জন্য যে এই ব্যবস্থার কথা ভেবেছেন বা আমাদের তারা যে এটা করতে চেয়েছেন, এটা আমরা খুবই আনন্দিত। হুগলি থেকে আনা হচ্ছে বড় মাছের আঁশ, সেগুলোকে পরিষ্কার করে মাপ মতো কেটে নেওয়া হয়, তারপর তৈরি করা হয় রং বেরঙের কানের দুল, হার। এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খেজুরি 1 পঞ্চায়েত সমিতির অফিসে। আমরা যে কাঁচামালটা, এটা এখন ট্রেনার আমাদের হুগলি থেকে নিয়ে এসেছে একদম রেডি করে। এটা কাঁচামালটাকে অ্যাসিড, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটাকে দিয়ে সেটাকে প্রসেসিং করে তারপর তার সঙ্গে সাবান দিয়ে ধুয়ে করে শুকনো করে তারপর এটাকে করতে হয়। এই যে মাছের আঁশ, এটাও তো একটা সলিড ওয়েস্ট। আমরা তো শুধু প্লাস্টিককে সলিড ওয়েস্ট ভাবলে কোনো একটা জায়গায় হয়তো একটা সীমাবদ্ধতা রাখছি। যেমন আমরা তৈরি করছি কানে, যেমন আমরা তৈরি করছি কোনো হার, যেমন আমরা তৈরি করতে পারি কোনো শোপিস। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এতদিন তারা করতেন পরিযায়ী শ্রমিকের কাজ, কিন্তু সেই কাজ ছেড়ে ফিরেছেন বাড়িতে। মন দিয়েছেন আম বাগানে। সেই আম বিক্রি করে লাভের মুখ দেখছেন পুরুলিয়ার হেমন্ত মাহাতো। তার বাগানে এখন আলফানজো, আম্রপালি সহ নানা প্রজাতির আম। গাছে গাছে আম, কোনোটা আলফানসো, কোনোটা আম্রপালি, কোনোটা আবার হিমসাগর। এক সময়ের পরিযায়ী শ্রমিকের বাগানে এখন নানা রকমের আম। পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের মাডুমসিনা গ্রাম পঞ্চায়েত। এখানকার মেটালার বাসিন্দা হেমন্ত মাহাতো এক সময় ছিলেন পরিযায়ী শ্রমিক, কাজ করতেন হিমাচল প্রদেশে। ছুটিতে বাড়ি ফিরলে বাবার আম বাগানে কাজ করতেন, সেই থেকে ভালো লাগা। 2018 সালে পাকাপাকিভাবে পরিযায়ী শ্রমিকের কাজ ছাড়েন হেমন্ত, মন দেন আম বাগানে। বাগান তৈরিতে সাহায্য পেয়েছেন উদ্যান পালন দপ্তর থেকে। সেই সাহায্য পেয়ে একটা থেকে এখন আম বাগানের সংখ্যা 2। সব মিলিয়ে প্রায় 300টি আম গাছ, সেখানে নানা প্রজাতির আম। এই আম বাজারে বিক্রি করছেন হেমন্ত, লাভের মুখও দেখছেন। পরিযায়ী শ্রমিক থেকে হেমন্ত এখন একজন সফল চাষি। হিমাচল প্রদেশ পরিযায়ী শ্রমিকের কাম করতাম। গ্রামের লোক ওইখানে বললো, তুমি বাইরে কেন থাকছো, তোমার ওই আমটা বিক্রি করলে তোমার বেশি রোজগার হবে। এই বাগানে আমার 46টি গাছ। প্রত্যেক বছর এইখানে আমাদের 2 থেকে 3 টন মাল এইখানে আমরা তৈরি করা হয়, মানে একটি গাছে 1 কুইন্টাল। পুরুলিয়ার মানুষ যদি সঠিকভাবে চাষ করে তাহলে বাইরে যাওয়ার আর কোনো নাই। প্রশাসনিক থেকে আরও পেয়ে থাকি, তাহলে এর আগে আরও কিছু আমরা করে দেখাবো। বাগান করার জন্য প্রয়োজনীয় যত কিছু দরকার, জিনিসপত্র থেকে শুরু করে, কুয়ো থেকে শুরু করে, জল পাম্প থেকে শুরু করে, আপনার গাছ থেকে শুরু করে সার, কিছু কীটনাশক সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং প্রতি বছর দপ্তর থেকে যা দেওয়া হয় সেগুলো দেওয়া হয়ে থাকে। আর সমস্ত চাষি যদি প্রয়োজন মনে করে বাগান করতে চায়, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, তাদের সাহায্য হাত করে বাড়িয়ে দেবে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।